মানুষ মারা যাওয়ার পর কবর দেখে, আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দেখছি কবর কেমন। 2017 থেকে পরিচয়, বাড়িও পাশাপাশি আমাদের। তো এই প্রথমে এমনি কথাবার্তা বলতে, পরে এটা প্রেমের রূপ নেয় আর কি। তারপর 2019 সনে আমরা ডিসিশন নিয়ে যাই না আমরা বিয়ে করব। পরিবারকে জানাইছি প্রথমে, আমি তার পরিবারকেও জানাইছি, আমার পরিবারকেও জানাইছি। আমি চেষ্টা করেছি অনেকভাবে পারিবারিকভাবে বিয়েটা করার, কিন্তু তাদের বক্তব্য ছিল না, এটা সম্ভব না, হবে না। তাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলির সাথে যে সম্পর্কটা ছিল ওটাও নাই, ওটাও শেষ হয়ে যায়। এগুলোর পরে সবাই যার যার মতো, কিন্তু আমি আর সে কথা বলতে থাকি লুকায়া লুকায়া। যখন আমার পরিবার রাজি ছিল না, তার পরিবারও সায় দিচ্ছিল না আমাকে, তখন আমরা ডিসিশন নিই যে আমরা নিজেরাই করব বিয়েটা। তারপর একদিন ভোরবেলা সে আমাকে ফোন দিছে, আমাকে বাড়িতে মারধর করছে, তোমার সাথে কথা বলছি এজন্য এখন আমার বোন আমাকে নিয়ে যাবে তার সাথে, ওর বোনের বাড়িতে ওকে নিয়ে যাবে, ওখানে নিয়ে ওকে অন্য জায়গায় বিয়ে শাদী দিয়ে ফেলবে, এই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম তাদের হয়েছিল। হওয়ার পরে যখন আমাকে এটা বলে, আমি বলি যে এখন তুমি কি চাও? বলে যে আমি তোমাকে বিয়ে করবো। তাই আমি বলছি ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি চলে আসো অমুক জায়গায়। তো ও সত্যি সত্যি চলে আসে। আসার পর আমরা নিজেরাই বিয়েটা করি, পলায়া গিয়া রেজিস্ট্রেশন করে আমাদের বিয়েটা হয়। দেনমোহর ছিল 3 লক্ষ টাকা। তখনই আমার কাছে একটা ফোন আসে, তার বড় বোনে আমাকে ফোন দেয়। ফোন আসার পর আমি বলি যে আমরা বিয়ে করে ফেলছি, আমরা ঢাকাতে আছি, এ আর কি। তারপরে আর ওনারা খোঁজাখুঁজি করে নাই, যখন আমি বলে দিছি যে সে আমার কাছে। তারপরে আমি আমার ফ্যামিলির সবার সাথে যোগাযোগ করে আমি আমার বাড়িতে চলে আসি। তখনও কিন্তু তার পরিবারের সাথে আমাদের ফ্যামিলির সাথে বা আমার সাথে সম্পর্কটা স্বাভাবিক হয়নি। তো এইভাবে যাইতেছিল। পরে আলহামদুলিল্লাহ সুন্দর মতো ফ্যামিলি চলতেছিল। আমি তো বেকার ছিলাম তখনও। তারপরে আমাদের বাবু হয়, বাবু হয়েছে, উনি আমার শাশুড়ি আসে এবার আমাদের বাড়িতে ফার্স্ট। পারিবারিকভাবে মিট হয়ে গেছে মোটামুটি সবকিছু একরকম। তো এইভাবেই চলতেছিল। তো বাবুর বয়স 2 বছর। এটা হচ্ছে তখন 2022 সাল। তখন সবাই বলে যে বিদেশ চলে যাও। তখন আমার ছোট ভাই সব টাকা দেয়, আর আমার শ্বশুর বাড়ি থেকে 1 লক্ষ টাকা আমাকে দেয়। 2023-এর শুরুতে আমি বিদেশ চলে যাই সৌদি আরব। আমার স্ত্রী বাচ্চাকে আমার বাড়িতে রেখে আমি বিদেশ চলে যাই 2023 সনের শুরুতে। তো এভাবে চলতেছিল, ওইখানে ইনকাম করতেছি, ওর যা লাগতেছে ওর কাছে দিতেছি, আর বাকি টাকা পয়সা মার কাছেই দিতেছি। এর ভেতর ওনাদের 1 লাখ টাকা দিয়ে ফেলছি আমার শ্বশুর বাড়ির। এভাবে চলতেছিল আলহামদুলিল্লাহ, ভালোই, কোনো যায় ঝামেলা নাই। তো 2025 সনের অক্টোবর মাসের 27 তারিখ আমার কাছে একটা মেসেজ আসে একটা ফেক আইডি থেকে। প্রোফাইল পরিচিত না, নামটাও পরিচিত না, যে তুমি জানো তোমার বাড়িতে কি চলে? আমি বলি যে কি চলে? বলে যে তোমার ওয়াইফ কার সাথে কথা বলে তুমি জানো না? আমি বলি যে না। বলে যে তোমার ওয়াইফ তোমাদের বাজারের অমুকের সাথে কথা বলে, ওটা তো সমস্যা নাই, সে তাকে তোমার বাড়িতেও নিয়ে আসে। তো আমাকে এটা বলার পরে তখন আমি কাজে ছিলাম, পরে আমি তাকে একটা গালি দিই বলতে আমি তাকে বলি, তুই যদি এক বাপের সন্তান হোস তাহলে তুই তোর আগে পরিচয় দে, তারপর তুই আমার সাথে কথা বল। সে আবার রিপ্লাই আমাকে মেসেজ দেয়, তুই আমার শত্রু না, আমি তোর ফ্যামিলির নামে তোর ওয়াইফের নামে আমি মিথ্যা বলি, কোনো লাভ নাই আমার। এটা বলে সে আমাকে ব্লক করে দেয়। আর কোনো রিপ্লাই মেসেজ নাই, কোনো কিছু নাই, সে আমাকে ব্লক করে দেয়। আর প্রোফাইলটা আমি বের করার অনেক চেষ্টা করছি, অনেকভাবে পারিনি। সে আমাকে ব্লক করে দেওয়ার পরে সন্দেহ তো ফুল ঢুকে গেছে। তা আমি আমার বউকে ফোন দিই, বউ তোমার সাথে একটু কথা আছে, আমাকে একটা সত্য কথা বলবা? বলে যে কি? বলি যে তুমি বাজারে কার সাথে কথা বলো? বলে যে কই না তো, কারোর সাথে কথা বলি না। আমি কি শোনো, সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে আছে, এমনকি তুমি তাকে ঘরে নিয়ে আসতা, ওই ধরনের তোমাদের গোপন ছবি, এই ধরনের অনেক কিছু আমার কাছে চলে আসছে। তো আমি চাইতেছি কি, আমি যেগুলো পাইছি ওগুলো তো পাইছি, ওগুলো আমার কাছে থাক, আমি তোমার মুখ থেকে শুনতে চাইতেছি ঘটনাটা কি আসলেই সত্য না মিথ্যা। এবার দেখি সে একটু শান্ত হয়েছে। এর আগে সে একটু গরম ছিল আমার সাথে। সে স্বীকার করে হ্যাঁ অমুক একজনের সাথে সে শুধু কথা বলতো। তো সে কথা বলছে, আর আমি অনেক রাগারাগি করি তার সাথে, বলি যে না, এটা তুমি মিথ্যে বলতেছো, অন্য কিছু হয়েছে, ফিজিক্যালি রিলেশনশিপে গেছো তোমরা। পরে আমি তার সাথে অনেক চিল্লাচিল্লি করি। তখন আমার মা জানে, বোন জানে, মোটামুটি বাড়ির পাশে 2-4 জনও জানে ব্যাপারটা। বাড়িতে একটা অবস্থা হয়ে গেছে, আমি তো ওইখানে, আমার অবস্থা আরো খারাপ। তারপর থেকে তার সাথে চিল্লাচিল্লি শুরু হয়েছে আমার। ওই অক্টোবর মাসের 27 তারিখে দুপুরবেলা শুরু হয়েছে ঝামেলা। ফোনও কাটতেছি না, ঝামেলাও শেষ হচ্ছে না, সেও কোনো কিছু স্বীকার করতেছে না। তখন আমি ওকে রুমে ঢুকেও নিষেধ করে দিছি যে তুই আর রুমেও ঢুকবি না, বাহিরে দাঁড়ায় কথা বল। এই দুপুর থেকেই তাকে আমি রুমেও যাইতে দিইনি, দুজনেই ফোনে কথা বলতেছি। সন্ধ্যা হয়ে যায়, এই ফোনেই আমি কাজটা সব ছাড়ি দিই। আমার কোম্পানির লোক বলতেছে কাজ করো, আমি বলছি না, কাজ আর করবো না, আমি চলে যাবো দেশে এসে, আমি তাদের কাজ টাজ আর করতেছি না। আমি তার সাথে ফোনে ঝগড়া করতেছি অনেক। রাতের 8টা, 8:30 বাজে। আমি তাকে পরে বলি যে দেখো, তুমি তো তার সাথে কথা বলছো, এটা তুমি স্বীকার করছো, কিন্তু বাকি সত্যগুলো যদি তুমি আমাকে বলো তাহলে আমি খুব সুন্দর একটা বিবেচনা করব।
আর যদি তুমি আমার কাছে কোনো কিছুই না বলো, আমি তোমাকে আর রাখবো না, ডিভোর্স দিয়ে দিব। আমি যা জানা তা জেনে গেছি, আমি শুধু তোমার মুখ থেকে শুনতে চাইছি। আমি যদি তোমার মুখ থেকে সত্যটা শুনতে পাইতাম, আমি হয়তো নিজেকে নিজে বলতাম যে যাক, আমার ওয়াইফ যাই করছে না করছে, সে আমার সাথে সত্য বলছে, সে ভুল করছে, সে স্বীকার করছে। এটা বলার পরে সে রাজি হয়, বলে যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমার সাথে একলা কথা বলবো একান্তভাবে। বলে যে আমি একটু ঘরে যাই। তো রুমে গেছে, যাওয়ার পর সে নির্দ্বিধায় সব কিছু স্বীকার করছে। তাদের মধ্যে ফিজিক্যালি রিলেশন হয়। আমি জানার 3 দিন আগ পর্যন্ত তাদের ফিজিক্যালি রিলেশন ছিল। 2023 থেকে 2025 সালের অক্টোবর মাসের 27 তারিখ পর্যন্ত তাদের ফিজিক্যালি রিলেশন চলতেছিল। আমি বিদেশ যাওয়ার 3 মাস পর থেকে ওই ছেলের সাথে তার সাথে রিলেশন শুরু হয়। আর তখন থেকেই তাদের শারীরিক মেলামেশা, এগুলো সব তার নিজের মুখের কথা। আমার কাছে ভিডিও আছে, সে যখন এগুলো স্বীকার করতেছে আমি ভিডিও রেকর্ড করে নিছি। তো আমি যখন তার মুখ থেকে এগুলো শুনি ফোনে, আমি মোটামুটি স্তব্ধ, আমি আর আমার জায়গায় নাই। আমি যখন তাকে বিয়ে করছিলাম, ও বাসর রাত যেদিন ছিল আর কি, ওই দিনটাতে সে আমাকে বলছিল যে আমি যেন তাকে না ঠকাই। আমি আজ পর্যন্ত তাকে ঠকাই নাই কোনোভাবেই। সুযোগ তো ছিল, সুযোগ ছিল অনেক, আমি ঠকাই নাই। সবাই জানতো তখন এই ঘটনাটা, সেই যে এই ধরনের কাজ করছে তার পরিবারও জেনেছে, আমার পরিবারও জেনেছে। এ ফাঁকে সে আমাকে বলতেছে যে আমি তো তোমাকে সব সত্যটা বলে দিছি, তুমি তোমার কথা রাখো বা না রাখো, তুমি কি আমার একটা কথা রাখবা? আমি বলি যে কি বলো? বলে যে তুমি আমাকে তোমার বউ হিসেবে না, আমাকে তোমার দাসী হিসেবে হইলেও তোমার বাড়িতে রাখি দিও। আর আমি আবার এমন একটা মানুষ, আমি যদি কাউকে কথা দেই আমি কথা রাখি। তো আমি বলি যে ঠিক আছে থাকিও। তো আমি সব কিছু ছেড়ে দিই, আমি আর কাজ করব না। সবাই আমাকে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে, আমি কাউকে বলতে পারি না, লজ্জা। পরে আমি ডিসিশন নিই ওইখানে যে আমি দেশে চলে আসব। 36 রিয়াল, প্রায় বাংলা 1.5 লক্ষ টাকা দিয়া আমি এক্সিট লাগাই ইমার্জেন্সি দেশে আসার জন্য। পরে আমি দেশে চলে আসি। যাওয়ার পর প্রথম দেশে আসি কাউকে কিছু না বলে। এই আশাটা তো অনেক সুখের হওয়ার কথা ছিল। হ্যাঁ, পরে আমি বাড়িতে যখন আসি, ফার্স্ট মা দেখে, মা অনেক কান্নাকাটি করে। ও যখন আমাকে দেখে, দেখার পর কোনো কথা বলে নাই। প্রথমে ও ঘরের ওর কাজকর্ম করতেছে, রান্না বান্না সবকিছু করতেছে, আমি আমার মতো। কথা হচ্ছে না। আপনার পরিবার থেকে এর মধ্যে তাকে এই ব্যাপারে কোনো কটু কথা এগুলো কি বলা হয়েছিল? না, আমার পরিবার থেকে কিছুই বলে নাই কেউ। আমিই বলছি ওকে কটু কথা, খারাপ কথা, গালিগালাজ আমিই করছি। বাচ্চাটা তখন মোটামুটি বুঝে, বাচ্চার বয়স প্রায় তখন 5 বছর। তারপর যখন ও রুমে আসে, আমি এইসব তথ্য প্রমাণ দেখার পর আমি আর নিজের কন্ট্রোল রাখতে পারি না, তখন আমি ওরে মারধর করি। এর ফাঁকে আবার ওর বাবা মাকে আমি সবকিছু জানানো হয়েছে। তারপর আমি যখন মারধর করি, এবার ওনারা কি করছে, আমার স্ত্রীকে নিয়ে গেছে, আমার মেয়েকে সহ। তখন 28 দিন হয়ে গেছে ও যে আমার বাড়ি থেকে চলে গেছে। তো হঠাৎ করে সে আমাকে একদিন ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে তুমি কি আমাকে নিবা? আমি বলি যে তুমি যদি আসো তাহলে আমি নেবো। আমরা যদি ঠিকমতো চলি ফিরি, ভালো থাকি, পেছনে যাওয়া হওয়ার হয়েছে, মনে করবো আমরা আবার নতুন করে বিয়ে করছি, জীবনটা আবার নতুন করে সাজাই। এইভাবে তাকে বুঝে শুনে আমি তাদের আবার আমার বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসার পরে ভাইয়া ঝগড়ার একটা ভাব থাকতো সবসময়। তো এইভাবে ঝগড়া হইতো। আমাদের ওই স্বামী স্ত্রীর ঝগড়ার কারণে আমার মা বাড়ি থেকে চলে যায়, আমার বোনও আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। পরিবারের কেউ নাই বাড়িতে, যারা ছিল তারা আমাদেরকে ছেড়ে চলে যায়। সবাই চলে যাওয়ার পর আমি ঘুমে একদিন, সে ভোরবেলা আমারে রাখি, সে আবার চলে যায়, বাড়িতে কেউ নাই। আমি টানা 9টা রোজা রাখছি না খায়া। শুধু সন্ধ্যাবেলা ইফতার করতাম একটা দোকানে গিয়া, আর ভাত খাওয়া হইতো না। আর ভোর রাত্রে সেহরি খাইতাম, শুকনো মুড়ি, কখনো খেজুর, কখনো মুড়ি চানাচুর, বিস্কুট, এগুলো দিয়ে। এভাবে 9 দিন ছিলাম একলা বাড়িতে, এক ঘরে। মানুষ মারা যাওয়ার পর কবর দেখে, আমি দুনিয়াতেই জীবিত থাকা অবস্থায় দেখছি কবর কেমন। সূর্যের আলো দেখতাম না, শুধু ইফতারির সময় বের হইতাম ঘর থেকে। টানা 9 দিন। আমার শ্বশুর শাশুড়ি আমার বাড়ির পাশে, ওনারা পর্যন্ত কখনো আসি জিজ্ঞেস করে নেই যে কেউ তো বাড়িতে নাই, আমাদের মেয়েও চলে আসছে, তুমি কি খাইছো নাকি উপোস আছো, এই কথাটা কেউ এসে জিজ্ঞাসা নেই। আমার বাড়ির আশেপাশে কত মানুষ। আমি আপনাদেরকে আমার ঠিকানা দিয়ে যাবনি, খোঁজ নিয়ে দেখিয়েন আমার এলাকায় কেউ যদি কোনো বিপদে পড়ে, আমি আগে যাই। সবার আগে আমি হোক, যে কোনো বিপদ। আমি এমন সময় গেছি, আমি মৃত্যুর সামনে পর্যন্ত দাঁড়াইছি, এর সামনে মৃত্যু, ওর সামনে গিয়ে আমি দাঁড়াইছি। আমি মানুষের এরকম উপকার আমার ভালো লাগে, আমার পছন্দ মানুষের উপকার করতে। কেউ একটা দিন জিজ্ঞাসা যে খাইছি না না খাইছি। এভাবে 9 দিন কেটে গেছে।
সে আমার কাছে এইভাবে 3-4 বারে আসছে, আবার 3-4 বার চলে গেছে। আর সে আসতো, তার ইচ্ছা ছিল আরেকটা, যে আমার কাছে তার যেসব প্রুফ এভিডেন্স যেগুলো আছে এগুলো ডিলিট করার জন্য সে আসতো বারবার আমার কাছে। ও সে ডিলিট করছে গ্যালারি থেকে, আমি গুগল জিমেইলে আমি লুকিয়ে সেভ করে রাখছি, এগুলো সে জানতো না। তারপর এলাকার যেসব মানুষ ওনারা আসে, 2-4 জন আসে, একটা বৈঠকে বসে সন্ধ্যাবেলায়, ওকে হাজির করা হয়। বৈঠকে বসলে ওকে জিজ্ঞেস করে, ও বলে আমার কাছে থাকবে না, আমি তাকে মারধর করি। তারপরে সবাই বলছে ঠিক আছে তোমাদের ডিভোর্সের সিদ্ধান্ত নিতেছিল, তা আমি রাজি হই না। আমি বলছি না, আমি ওরা ছাড়বো না। আমি সালিশ থেকে উঠে চলে আইছি। চলে আসার পর তার বাপ মাও তাকে আমার কাছে আর কথা বলতে দিত না। আমি আমার মাকে পাঠাইছি, বোনকে পাঠাইছি, এলাকার আবার আনার জন্য। হ্যাঁ, আমি আনার জন্য এলাকার যত মুরব্বী আছে, যত মানুষ আছে, সবার কাছে গেছি। এমনকি আমি 2টা মাস টানা ঘুমাই নেই। আমি প্রতিদিন রাতের 12টা বাজে তাদের দরজার সামনে যাইতাম, এভাবে গিয়ে বসি, অনেক কান্না করতাম। আমার শাশুড়িরে ডাকতাম, আমার শাশুড়ি যেখান থেকে ঘুমাইতো ওইখান থেকে যে ডাকে, শাশুড়িরে বলতাম যে আপনার মেয়েটা না আমার কাছে আরেকবার দেন, আমি ওকে ভালো রাখবো। আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটার দিকে তাকায়, আপনার মেয়েটার আরেকবার দেন। এইভাবে আমি প্রতিদিন রাতের 12টা থেকে 3টা পর্যন্ত তাদের দরজার সামনে বসে থাকতাম, বসে বসে কান্না করতাম। ওনাদের মন গলতো না। এখন বর্তমান কি অবস্থা? এখন ওনারা চাচ্ছে, যেটা আমি বুঝতেছি আর কি, যে আমি কাবিনের টাকাও দিতে হবে না ওনাদেরকে। আমার কাছে এই ধরনের কথা পর্যন্ত আসছে যে তোমার কিচ্ছু দিতে হবে না, একটা টাকাও তোমার কাছ থেকে নেবে না তারা, তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও, সেপারেট হয়ে যাও। উনিও দেয়নি আপনাকে এখনো ডিভোর্স? না। 2017 থেকে আপনার সাথে পরিচয়, আজকে 2026 সাল। তার সাথে অপরাধ করেছেন এমন কিছু মনে পড়ে যেগুলো আপনি না করলেও পারতেন? বিদেশ যাওয়ার পর অপরাধ হয়তো এটাই হইতে পারে যে আমি তারা হয়তো পর্যাপ্ত সময়টা দিতে পারিনি কাজকর্মের কারণে, এ হলো একটা। আর দ্বিতীয়ত আমি হয়তো তাকে সে স্বীকার করার পরও তাকে আমি মারধর করছি। আর না হয় আরেকটা কথা বলি ভাইয়া, আমি আমার ওয়াইফরে অন্য 8-10 জন প্রবাসীর বউর চাইতে ভালো দিছি, রাখছি আর্থিকভাবে। যখন যা চাইতো আমি কখনো না করতাম না। এটাও আমার মনে হয় একটা অপরাধ, যে এভাবে দেওয়াটা ঠিক হয়নি। যার সম্পর্কে আপনি কথা বলছেন, আমরা তার নাম, ঠিকানা, পরিচয় সবকিছু গোপন রাখছি সামাজিক নিরাপত্তার কারণে। যেহেতু অপরপক্ষ আমাদের সামনে নেই, উনি চাইলে উনি ওনার বক্তব্য আমাদের কাছে দিতে পারেন, আমরা সেটা প্রচার করব। অনেকেই প্রশ্ন করে থাকেন, এমন গল্প বা এমন জীবনের ঘটনা প্রচার করে কি লাভ হয়? আমরা যেটা মনে করি, যে কারণে আমরা এই প্রোগ্রামগুলো তুলে ধরি বা তুলে নিয়ে আসি, আপনি যে জায়গায় আজ অবস্থান করছেন, অন্যজনের জীবনে আপনার এই ঘটনা শোনার পর একজনও যদি এখান থেকে শিক্ষা নিয়ে তার জীবনে অ্যাপ্লাই করে এবং সে ভালো থাকে, সেটাই হচ্ছে আমাদের অর্জন। এই জন্যই আমরা এই জীবনের ঘটনাগুলো প্রচার করি। প্রথম কথা হচ্ছে যে আপনি শারীরিকভাবে কাউকে আঘাত করতে পারেন না। যে আঘাতগুলো আপনি করেছেন সেটা আপনার করা উচিত হয়নি, এবং শারীরিকভাবে আঘাত করা আইনত বৈধ নয়। যে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যাতে বাংলাদেশের আইন আছে, সেই মোতাবেক আপনি ব্যবস্থা নিতে পারতেন। আপনার কথা যদি সত্য হয়ে থাকে, আপনার যে বর্তমান অবস্থা, আমার মনে হয় আপনার একজন মানসিক ডাক্তারের সাথে কথা বলা উচিত। আপনি যে ধৈর্য ধরতে পারছেন না, আপনি যে বাস্তবতা মেনে নিতে পারছেন না, সেটা মানতে সুবিধা হবে। আপনার যেই সিদ্ধান্ত এখন নেওয়া উচিত, যেভাবে আপনার জীবন ধারণ করা উচিত, সেটা আপনার জন্য, আপনার সেই স্ত্রী বলেন বা আপনার সন্তান, সবার জন্য হয়তো ভালো হবে। যে কাজটা আপনি করতে পারছেন না, বা আপনি আপনার মনকে যে কন্ট্রোল করতে পারছেন না, হয়তো আপনি ডাক্তারের শরণাপন্ন হলে, যারা মানসিক রোগ বিশেষজ্ঞ, তাদের শরণাপন্ন হলে আপনার জন্য এটা সুবিধা হবে। আমরা পরামর্শ দেব, আপনি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে সেই চিকিৎসাটা নিলে হয়তো আপনার জন্য সুবিধা হবে, আপনি আপনার নিজের জীবনকে গুছিয়ে নিয়ে আসতে পারবেন। আর মোটের পরে যে কথাটা আমরা বলতে চাই, একজন পুরুষ যখন দেশের বাইরে যায়, এটা সত্য যে প্রত্যেক মানুষের জীবনের চাহিদা থাকে, শারীরিক চাহিদা থাকে। আপনার যেমন ছিল, আপনার স্ত্রীরও ছিল। তো অনেক সময় ভালো থাকার স্বার্থে আপনি তো শখ করে যান নাই, পরিবারকে ভালো রাখার জন্য বা একটু ভালো থাকার জন্য বা সন্তানকে একটু ভালো পরিবেশ দেওয়ার জন্য বিদেশে গেছেন। তো এই অবস্থায় আপনি যখন বিদেশে কর্ম করছেন, তখন আপনার জীবনসঙ্গিনী বা স্ত্রী যে কাজ, অনৈতিক কাজ করেছেন, এটা হচ্ছে ঘৃণিত একটা কাজ। জানেন ভাইয়া, আমি তাকে জিজ্ঞেস করতাম ডাইরেক্ট, খোলাখুলি, যে দেখো তোমার কি সমস্যা হইতেছে থাকতে, খোলামেলা কথা একদম, শারীরিকভাবে তোমার কোনো সমস্যা হইতেছে, তোমার যদি সমস্যা, আমি আর বিদেশ করবো না, আমি থাকবো না ভাই। তারপরও সে এইসব কাজ করতো। এটাই তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, যে যখন এসব গল্প উঠে আসে তখনই বলে, কেন তুমি বউকে রেখে বিদেশ গেছো? আরে ভাই, বউকে রেখে বিদেশ না গেলে খাওয়াবে কে? সংসারটা চলবে কিভাবে? বাচ্চাটা মানুষ হবে কিভাবে? আমাদের দেশে এই পরিমাণ কর্মসংস্থান যদি থাকতো, তাহলে তো এতগুলো মানুষ শখ করে তাদের প্রিয় সঙ্গিনীকে, জীবন সঙ্গিনীকে রেখে বিদেশে থাকতো না, দেশেই কাজ করে পয়সা ইনকাম করে হয়তো জীবন ধারণ করতে পারতো। সেই সুযোগ পায়নি বলেই তো গেছে, এবং এটা আমাদের দেশের জন্যই কাজে লাগছে। আর আপনি যে একটা মায়ায় জড়িয়ে পড়েছেন, এটা ভয়ঙ্কর একটা নেশা। এই নেশা থেকে আপনি বের হয়ে আসেন। আজকে আপনাকে এতটুকু কথা দিয়ে যেতে হবে, যেহেতু আপনি এত দূর থেকে আমাদের প্রোগ্রামে এসেছেন, আপনাকে অন্তত এতটুকু কথা দিয়ে যেতে হবে, আপনি আজকে থেকে আপনার সেই মানুষটার পিছনে আর ঘুরবেন না। আপনি অনেকভাবে চেষ্টা করেছেন, আপনি অনেক রকম করে দেখেছেন,
আমি তাকে বুঝতে পারি না, আমার সমস্যাটা হইলো এই জায়গায়। আমি যদি তাকে বলতে পারতাম আমি তাহলে দেশেই আসতাম না। আমি তার এগুলো শোনার পর আমি তার ওইখান থেকে বিদায় করে দিতাম। আমি পারি না। এই কাজটা আপনার করতে হবে। আপনার সন্তানকে আপনি ভালোবাসেন না, এটা আপনার সন্তানের জন্য ভালো হবে। আপনি এখন যে অবস্থায় আছেন, আপনার না আছে পকেটে টাকা, না আছে আপনার পরিচয়, আপনি আপনার সন্তানকে কিভাবে মানুষ করবেন? আমার কাছে কোনো টাকা পয়সা, সে যখনই আসে আমি তাকে ভালো রাখার লাই ঘরে একটা ফ্রিজ ছিল, ফ্রিজটা বিক্রি করে দিয়েছি। হাতে ফোন ছিল 2-3টা, ফোনগুলো বিক্রি করে দিয়েছি। মার জন্য ফোন পাঠাইছি, মা টাকা নাই দেখি মা ফোন দিয়ে দিছে ওরে ভালো রাখার লাই, এগুলো বিক্রি করে দিয়েছি। এখন বাড়িতে বাবার দেওয়া সম্পত্তি আছে, ওগুলা বিক্রি করার জন্য ঘুরতেছি। আমার জীবনের লাইফ সব কিছু সেই নষ্ট, ধ্বংস করে দিয়েছে একরকম। জানেন আমি এখানে আসছি বলি কথাটা, আমি যখন ভোরবেলা ঘর থেকে বের হই আমার পকেটে 50 টাকা আছে। আমি বাসের টিকিট কাটি, বলি একটু পরে দিচ্ছি, ছেড়ে বাসালা আমার বাস থেকে নামাইয়া দিচ্ছে, টাকা দিতে পারি নাই। পরে আমি আরেক লোকের ফোন দিয়ে 500 টাকা আনি, পরে টাকা দিয়ে বাসে উঠছি, এখানে আসছি। তারপর অথচ এরকম হাজার হাজার টাকা আমি মানুষকে আল্লাহ দান করছি। এই মেয়ের কারণে, এই বউর কারণে আমি আজকে পথে চলে গেছি, পথে বসে গেছি। আমি অনেক কথা বলতে পারিনি, মনে আসে না, আমার সাইকেল, আমার মাথায় সমস্যা হয়ে গেছে, আমি বলি যাই। এমন এমন কথা আছে আপনারা শুনলে নিতে পারবেন না। আমি ঘর থেকে, আমার রুম থেকে বেরোই না, খাওয়া দাওয়া হয় না, কোনো কিছু হয় না। একদিন মামার অনুসারে মরে গেছি, আমি রুম থেকে বেরোই না টানা 4 দিন, খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই। আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে হইতো কখনো এগুলো নিত না। আমি সবকিছু মেনে নিয়ে আমি তার নিয়ে সংসার করতে চাইছি, মেয়েটার দিকে তাকাইয়া। এটা আপনার ভুল কথা। আপনার স্ত্রীর প্রতি যে একটা মায়ায় জড়িয়ে আছেন, একটা নেশায় জড়িয়ে আছেন, এটার জন্য আপনি আপনার স্ত্রীকে ছাড়তে পারছেন না। আপনি মানসিকভাবে ঠিক নাই, আপনার চিকিৎসা প্রয়োজন। প্লিজ আমাদের একটু কথা শোনেন, আপনাকে আমরা দরকার হলে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব, আপনি চিকিৎসা নেন। এই জীবনটা এভাবে নষ্ট করেন না। এখানে আপনার যতটুকু দোষ তার থেকে আপনি পরিস্থিতির শিকার। এখানে সবচেয়ে বড় ভুক্তভোগী আপনার সন্তান। আপনার সন্তানের জন্য হলো আপনি নিজেকে ঠিক করেন। আপনি বিশ্বাস করেন যত ঘটনা ঘটেছে এই সংসার আর টিকবে না। আপনি ওই সংসারে ভালো থাকতে পারবেন না, আপনার স্ত্রীও পারবে না, আপনিও পারবেন না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যেই কারণে আপনার স্ত্রী 2 দিন পর পর পালায়ে যায়, আপনার স্ত্রীও আপনার কাছে এসে ভালো থাকতে পারছেন না। এটা বিশ্বাস করেন, এটা মানতে চেষ্টা করেন ভাই। আপনি দয়া করে, বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হসপিটালগুলোতে এরকম চিকিৎসা সেবা দেওয়া হয়, আপনি একটু চিকিৎসা সেবা নেন। আপনি যে অবস্থায় আছেন এটাকে বেঁচে থাকা বলে না রে বড় ভাই। একটা কথা দেন যে আপনি সরকারি হসপিটালে আপনি ডাক্তারের সাথে কথা বলবেন, সেভাবে চলার চেষ্টা করবেন, অন্তত আপনার সন্তানের দিকে তাকিয়ে। আপনি বলতেছেন না যে আমার সন্তানের জন্য বারবার আমার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতেছি, এটা আপনার সন্তান ভালো থাকতে পারছে না, আরো খারাপ থাকছে। এর চেয়ে আপনি পৃথক হয়ে যান, পৃথক হয়ে সন্তানের জন্য যাবতীয় যেটা করা দরকার, ভরণ পোষণ খরচ, আপনার স্ত্রীর জন্য যেটা আইন মোতাবেক পাবে সেটা তাকে বুঝিয়ে দিয়ে আপনার সন্তানের প্রতি মনোযোগী হন এবং তার জন্য যতটুকু করার সেটা করেন এবং আপনি সুস্থ হয়ে কাজে মনোযোগ দেন। আপনার বয়স এখনো বেশি না, যেভাবে বাঁচতেছেন এটা বেঁচে থাকা বলে না। পাগলের মতো মায়া আপনাকে শেষ করে দিচ্ছে। একটা জীবন এত সহজ না, এই জীবনটাকে এভাবে নষ্ট করে দিয়েন না। রাতের পর রাত, দিনের পর দিন মানুষের বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ায় থাকেন, এগুলো কোনো সুস্থ মানুষের লক্ষণ না ভাই। কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। আল্লাহর দোহাই লাগে, শপথ করে বলেন আজকে থেকে আমি আমার স্ত্রীর পিছনে আর সময় ব্যয় করব না। এখন থেকে ঘুরে দাঁড়াবার চেষ্টা করেন। সবার আগে আপনার পরিবারের সাথে, পরিবারে যারা গুরুজন আছে তাদের সাথে একটু বেশি মেলামেশা করেন, বন্ধু বান্ধবের সাথে বেশি মেলামেশা করেন, আর একটু ডাক্তারের সহযোগিতা নেন। জি, এতে আপনিও ভালো থাকবেন, আপনার স্ত্রীও ভালো থাকবে এবং সর্বোপরি আপনার বাচ্চাটা কিছুটা ভালো থাকবে। তার তো জীবনের যা ঘটনা ঘটার, তার জন্য যে একটা অবহেলিত পরিবেশ তৈরি হয় সেটা তো হয়েই গেছে। অন্তত এখন থেকে চেষ্টা করেন নিজেকে একটু ঠিকঠাক করে কাজে মনোযোগ দিয়ে তার জন্য যেন কিছু করতে পারেন। এটাই আপনার জীবনের এখন মেন লক্ষ্য হওয়া উচিত। আমি বাচ্চার শপথ নিয়ে বলতেছি, আমি ডাক্তারের পরামর্শ নেব, আর আমি আমার বউর পেছনে আর ঘুরবো না। আজ থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো, নিজেকে কিভাবে ভালো রাখা যায়, ভালো থাকা যায়। এবং অবশ্যই আপনার লক্ষ্য হওয়া উচিত আপনার সন্তান, এবং আপনার অবশ্যই আইন অনুযায়ী আপনার স্ত্রীকে আপনার যে পাওনা দিই সেটাও আপনার পরিশোধ করা উচিত। তার যেসব পাওনা আমার কাছে আছে, ডিভোর্স হয়ে গেলে বা যে কোনো সমাধানে আসলে তার পাওনা পরিশোধ আমি সব পরিশোধ করব। এবং এটাও আপনাকে পরামর্শ দিয়ে রাখি, আপনার কাছে যদি মনে হয়ে থাকে আপনার সাথে অন্যায় হয়েছে, এবং অবশ্যই আপনি আইনের আশ্রয় নিতে পারেন। অন্যায় তো হয়েছে, অনেক অন্যায় হয়েছে, কিন্তু আমি চাই না, আমার কোনো অভিযোগ নাই। উনি যখন কথা বলছিলেন আমাদের ক্যামেরার সামনে, উনি অবশ্যই ওনার চেহারা দেখাতে চেয়েছিলেন, আমরাই চাইনি। কারণ আমরা এখানে প্রোগ্রামটা প্রচার করি কাউকে দোষী সাব্যস্ত করার জন্য না, কাউকে নির্দোষ প্রমাণ করার জন্য না। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা যে জীবনের গল্পগুলো প্রচার করি, এই জীবনের গল্প শুনে একটা পুরুষ অথবা একটা নারী যদি তার
খারাপ কাজ থেকে বিরত থাকে, তাহলে আমাদের এই প্রোগ্রাম প্রচার করা সার্থক হবে। আজ এই পর্যন্তই। আমরা আশা করব আপনি নিজেকে নিয়ে ব্যস্ত হবেন, কাজে মনোযোগ দিবেন এবং আপনার বাচ্চার দেখভাল করবেন। সৌদি আরবে আমার মনে হয় আপনি ভালোই ছিলেন, আপনি ইনশাল্লাহ আবার সৌদি আরবে আপনার কর্মে ফেরত যাবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন, এই আশা করছি আপনার কাছ থেকে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।